জ্বালানি তেলের সংকটে পড়তে যাবে বাংলাদেশ, এই কথাটা আমি বলছিলাম। এমনকি যুদ্ধ শুরু হওয়ার 7 দিন বা 10 দিন আগে থেকেই বলতেছিলাম, এবং আমরা দেখলাম যে জ্বালানি সংকটে বাংলাদেশ আসলে কী পরিমাণে পড়ছে। কিন্তু আরও একটা ভয়ঙ্কর সংকট কিন্তু সামনে আসতেছে, সেটা হচ্ছে খাদ্য সংকট। বাংলাদেশে কিন্তু খাদ্য সংকট দেখা দেওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে। এর কারণ কি? পৃথিবীতে মোট কৃষিকাজের জন্য যে সার ব্যবহার হয়, সেই সারের মূল চাহিদার 40%-এর যোগান দিত কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশগুলো, এই যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলটা, দেশগুলো মিলে। সেই 40% সার কিন্তু এই আগামী 6 মাসের মধ্যে আবার আন্তর্জাতিক বাজারে আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। ইতিমধ্যে কাতার, কুয়েত, আরব আমিরাত এবং সৌদি আরবের যেই ফার্টিলাইজার কোম্পানিগুলো আছে, যে ফ্যাক্টরিগুলো আছে, সেগুলো অলমোস্ট কার্যকারিতা কিন্তু এখন শূন্য পর্যায়ে নামায় নিয়ে আসছে। এখন সারের আন্তর্জাতিক বাজারের মূল্য কোন লেভেলে গেছে সেটা একটু শুনেন। ইউরিয়ার যুদ্ধের আগে, মাত্র 2 মাস আগে, ইউরিয়ার দাম ছিল গড়ে আন্তর্জাতিক বাজারে প্রায় 42 টাকা, যেটা এখন 92 টাকায়। ডিএপি ছিল 58 টাকা, সেটা এখন আন্তর্জাতিক বাজারে 85 টাকা। টিএসপি 51 টাকা ছিল পার কেজি, সেটা এখন 77 টাকা। এমওপি 37 টাকা ছিল, সেটা এখন 49 টাকা। সালফার ছিল 13 টাকা কেজি, সেটা এখন 34 টাকা। ফসফরাস ছিল 60 টাকা কেজি, সেটা এখন 90 টাকা। তার মানে দেখেন, এই প্রধান সারগুলো, ইউরিয়ার দাম বৃদ্ধি পাইছে মাত্র 2 মাসে আন্তর্জাতিক বাজারে 110%, ডিএপি বৃদ্ধি পাইছে 50%, টিএসপি বৃদ্ধি পাইছে 51%, এমওপি বৃদ্ধি পাইছে 35%, সালফার বৃদ্ধি পাইছে 165%, ফসফরাস বৃদ্ধি পাইছে 55%। দেখেন, বাংলাদেশ সরকার কিন্তু কৃষিতে উন্নয়নের কারণে এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য, কৃষকদের সুবিধা করার জন্য কিন্তু সবসময় সারে একটা বিশাল অঙ্কের ভর্তুকি দেয়। এই ভর্তুকির পরিমাণটা কীরকম দেখেন, এখন বর্তমানে যে 27 টাকা চলতেছে, 2 মাস আগেও 27 টাকা ছিল ইউরিয়ার। ইউরিয়াতে সরকার এর আগে 24 টাকা ভর্তুকি দিয়ে 27 টাকায় বিক্রি করত। কিন্তু এখন এই যুদ্ধ পরবর্তী অবস্থায় আন্তর্জাতিক বাজারের মানে নতুন মূল্যের কারণে এখন কিন্তু সরকারকে 24 টাকা না, এখনকার সরকারকে 65 টাকা ভর্তুকি দিতে হবে প্রতি কেজিতে। ডিএপিতে ভর্তুকি দিতে হবে 64 টাকা। টিএসপিতে ভর্তুকি দিতে হবে হচ্ছে প্রায় 50 টাকা। এমওপিতে ভর্তুকি দিতে হবে প্রায় 32 টাকা। মানে দেখেন, আগের থেকে ভর্তুকির পরিমাণ জাস্ট 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পাবে সরকারের। সরকার কিন্তু মারাত্মক বিপদে পড়বে আগামী 3 মাসে এই সাবসিডি দিতে যেয়ে। এই সাবসিডি দিতে কী পরিমাণে বিপদে পড়বে দেখেন। আমাদের কিন্তু বার্ষিক চাহিদা, ইউরিয়ার চাহিদা প্রায় 2.6 থেকে 2.8 মিলিয়ন মেট্রিক টন। ডিএপির চাহিদা হচ্ছে 1.5 থেকে 1.6 মিলিয়ন মেট্রিক টন। টিএসপির চাহিদা 0.75 থেকে 0.8 মিলিয়ন মেট্রিক টন। এমওপির চাহিদা হচ্ছে 0.9 থেকে 1 মিলিয়ন মেট্রিক টন। এই যে এই বিশাল সারের প্রয়োজন, এবং এই সারের ভর্তুকিতে 2025-26 বাজেটে, অর্থ বছরে বরাদ্দ করা হয়েছিল ভর্তুকির জন্য 17,000 থেকে 25,000 কোটি টাকা। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধির কারণে সেই দামটা চলে গেছে হচ্ছে, এখন ভর্তুকি দিতে হবে আগামী 3 মাসে, যেহেতু হচ্ছে জুন মাস আসতেছে আর মাত্র 3 মাস বাকি। এই একটুক সময়ের জন্য সরকারকে এক্সট্রা ভর্তুকি দিতে হবে 40,000 থেকে 46,000 কোটি টাকা। মানে প্রায় 3 বিলিয়ন ডলারের মতন অতিরিক্ত টাকা লাগবে, যদি সারের দাম বর্তমানে যে বাংলাদেশে বিক্রি হচ্ছে ভর্তুকি দিয়ে, সেই একই প্রাইজে কৃষকের কাছে পৌঁছাইতে হয়। এটা কিন্তু বিশাল এক চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে সালফার ক্রাইসিস। সালফারের মূল উৎপাদক হচ্ছে এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাদের যে গ্যাস ফিল্ড এবং অয়েল ফিল্ড, সেখানে উপযোজক হিসেবে সালফার পাওয়া যায়, সেটা কিন্তু অলমোস্ট প্রোডাকশন বন্ধ। আর হচ্ছে ইউরিয়া উৎপাদনের কিন্তু মানে মূল উপাদান হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস কিন্তু কাতার, কুয়েত এরাই হচ্ছে বিশাল অংশে তৈরি করে বিশ্বের। এবং এই যে এই কাতার বিশেষ করে, সে কিন্তু ঘোষণা দিছে যে আগামী 6 মাসের মধ্যে তাদের প্রোডাকশন বন্ধ আপাতত, এই ন্যাচারাল গ্যাসের, এলএনজি উৎপাদনের। এখন তাহলে ইউরিয়া উৎপাদন কিন্তু একদম
আন্তর্জাতিক বাজারে 40% রাফলি ডাউন হয়ে যাবে। সেই কারণে কিন্তু এই মূলত এই আন্তর্জাতিক বাজারে সারের মূল্য এরকম আকাশ ছুঁইতেছে। দেখেন, এবার আসেন কীটনাশকে। কীটনাশকেও কী পরিমাণে বৃদ্ধি পাইছে হচ্ছে আন্তর্জাতিক বাজারে, সেই আলোচনাটায় আসি। দেখেন, পেট্রোকেমিক্যালের সলভেন্ট যেটা পাওয়া যায়, সেই সলভেন্ট দিয়ে মূলত কীটনাশকের একটা বড় র মেটেরিয়ালস। সেটা আগে কেজি ছিল 120 টাকা থেকে 150 টাকা, এটা এখন আন্তর্জাতিক বাজারে হয়ে গেছে 180 টাকা থেকে 210 টাকা, মানে 40% বৃদ্ধি পাইছে হচ্ছে পেট্রোকেমিক্যালের সলভেন্ট, যেটা দিয়ে কীটনাশক তৈরি করা হয়। স্পেশালাইজড ফাঙ্গালাইসাইড সেটা হচ্ছে বৃদ্ধি পাইছে 35 থেকে 40%, আর প্যাকেজিং আর লজিস্টিকেও বৃদ্ধি পাইছে 25 থেকে 30% এই কীটনাশকের ক্ষেত্রে। এই কীটনাশকের সমস্যা তৈরি করছে হচ্ছে কেমিক্যালের উৎপাদন কমে যাওয়া, সালফারের উৎপাদন কমে যাওয়া, শিপিংয়ে এখন আগে হচ্ছে ইন্স্যুরেন্সের যে পরিমাণে টাকা লাগতো শিপিংয়ের, এবং এই শিপিংয়ের যে ভ্যাসেলের সংকট দেখা দিচ্ছে, কারণে যে ব্লকেজ তৈরি করছে স্টেট অফ হরমুজে, আবার পাশাপাশি পাল্টা হচ্ছে আমেরিকাও হচ্ছে ব্লকেজ তৈরি করছে, নেভাল ব্লকেজ তৈরি করছে। এই কারণে শিপিং লাইনেও কিন্তু কস্টিং জাস্ট দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে কিন্তু একটা বড় সংকট তৈরি হচ্ছে। তাছাড়া সাপ্লাই চেন যেটা বললাম, টোটাল যে সাপ্লাই চেনটা আছে, এটাও কিন্তু ভেঙে পড়ছে আন্তর্জাতিক বাজারে কীটনাশকের ক্ষেত্রেও। এখন আসেন হচ্ছে কৃষকদের সেচে কী সমস্যা তৈরি হবে। সেচের ক্ষেত্রেও কিন্তু বিশাল প্রতিবন্ধকতা তৈরি হবে, কারণ আমরা জানি যে সম্প্রতি ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশেও। এই ডিজেলের দাম বৃদ্ধি করার কারণে সেচে কী পরিমাণে সমস্যা তৈরি হবে। দেখেন, ডিজেলের যে সেচ দেওয়া হয়তো ইরিগেশনে, এখন হচ্ছে বড় মৌসুম, এই সময় সবচেয়ে বেশি সেচ দিতে হয় বাংলাদেশের কৃষি সেক্টরে, মানে কৃষকরা তাদের জমিতে সবচেয়ে বেশি সেচ দিতে হয়। এখানে প্রতি বিঘা প্রতি আগে মাত্র 2 মাস আগেও সেচে খরচ হইতে হচ্ছে 3500 থেকে 3800 টাকা, সেটা ডিজেলের দাম বৃদ্ধি করার কারণে এখন হয়ে গেছে 5200 টাকা আনুমানিক প্রতি বিঘাতে। এবং সেই যে মনে করেন এই পাম্পের যে এখন ভাড়া, তারপরে হচ্ছে লেবার কস্ট, এটাও পাশাপাশি বেড়ে গেছে। এটা আগে ছিল 1500 টাকার মধ্যে, সেটা এখন 1800 টাকায় চলে গেছে। আর টোটাল ইরিগেশন কস্টিং বেড়ে গেছে আনুমানিক প্রতি বিঘাতে 1300 থেকে 1700 টাকা। বুঝতেছেন, প্রতি বিঘাতে শুধুমাত্র সেচের জন্যই কৃষককে এখন এক্সট্রা 1700 টাকা গুনতে হবে প্রতি বিঘার জন্য, এই বড় মৌসুম মাত্র 3 মাসের জন্য। আর বর্তমানে কৃষকদের খরচ কোন লেভেলে গেছে সেটা আমি আপনাদেরকে আরেকটা বলি, সবগুলো মিলায় আপনার জ্বালানি তেল, সার, তারপরে কীটনাশক সব মিলায় ফার্টিলাইজারের প্রতি 40 কেজি, ধরেন ধান যদি প্রতি 40 কেজি বা 1 মণ ধান উৎপাদনে আগে যদি সারে যা খরচ হইতো সেটা হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা, এই যুদ্ধ পরবর্তী অবস্থায় বর্তমানে এখন কৃষকের খরচ হবে হচ্ছে আরও অতিরিক্ত 130 টাকা, মানে এখন 120 টাকা থেকে সেটা চলে যাবে 250 টাকা থেকে 280 টাকায়। ইরিগেশন মানে সেচে আগে 230 টাকা থেকে 240 টাকা খরচ হইতো প্রতি মণ ধান চাষে, সেটা চলে যাবে 320 টাকা থেকে 360 টাকা। কীটনাশকে প্রতি 40 কেজি ধান উৎপাদনে কৃষকের খরচ হইতো হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা, সেটা এখন চলে যাবে 110 টাকা থেকে 130 টাকা। লেবার কস্ট বেড়ে গেছে হচ্ছে আগে ছিল গড়পড়তা 450 টাকা লেবার কস্ট, সেটা এখন চলে যাবে 500 টাকার উপরে। তাহলে দেখেন, প্রতি 40 কেজি ধান বা 1 মণ ধান উৎপাদনে মাত্র 2 মাসের ব্যবধানে কৃষকের কস্টিং বেড়ে গেছে প্রায় প্রতি মণে 300 থেকে 350 টাকা। এইটা হচ্ছে বাস্তব চিত্র বর্তমানে। মাত্র এই ইরানের যে যুদ্ধ চলতেছে আমেরিকা ইরানের, সেই যুদ্ধের কারণে মাত্র 2 মাসে বাংলাদেশের যে ধান, বাংলাদেশের মৌলিক চাহিদা যে চাল, সেইটা আবাদ করার জন্য বা কৃষকের জন্য প্রতি মণে খরচ বেড়ে গেছে আনুমানিক প্রায় 300 টাকা থেকে 310 টাকা প্রতি মণে। বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, এটা একটা চরম মিথ্যা বয়ান দিত আমাদের পূর্ববর্তী সরকাররা। মানে এটা যে কত বড় ধাপ্পা এবং চাপাবাজ, দিনে দুপুরে চোখে মুখে মিথ্যা কথা বলা হয়তো যে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। দেখেন, বাংলাদেশ যে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের যে বেসিক চাল, সবচেয়ে বেশি চাল উৎপাদন করে, বিশ্বের 3 নম্বর উৎপাদনকারী দেশ আমরা চাল, কিন্তু আমাদের চাহিদাটা কিন্তু অনেক।
আমরা বিশ্বের 3 নম্বর দেশ চাল উৎপাদনে, তবুও কিন্তু আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ না, এমনকি শুধু চালে। পেঁয়াজ টিয়াজ, তারপরে হচ্ছে আরও অন্যান্য সয়াবিন টয়াবিন এগুলো সব বাদ দিলাম, বেসিক যে চাল, সেই চালেই আমাদের ঘাটতি কীরকম আপনাদেরকে একটা উদাহরণ দেই। বলতো না খুব বয়ান মাত্র ভাষণ দিতে আসিয়া যে আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ বানায় ফেলেছি বাংলাদেশকে। এই দেখেন 2014 সালে 12,51,000 মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে, 2015 সালে 2,17,000 মেট্রিক টন আমদানি করতে হয়েছে, 2016 সালে 75,000 মেট্রিক টন আমদানি করতে হয়েছে, 2017 সালে 32 লক্ষ মেট্রিক টন আমদানি করতে হয়েছে, 2018 সালে 4 লক্ষ মেট্রিক টন, 2019 সালে এসে শুধুমাত্র এবারকার বাম্পার ফলনের কারণে মাত্র 20,000 টন আমদানি করতে হয়েছে, তবুও কিন্তু আমদানিই করতে হয়েছে। 2020 সালে এসে 14 লক্ষ মেট্রিক টন আমদানি করতে হয়েছে, 2021 সালে 13 লক্ষ মেট্রিক টন, 2022 সালে 12,75,000 মেট্রিক টন, আবার 2022 সালে এসে 2023 সালে এসে মাত্র 25,000 মেট্রিক টন। এটা কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণের জন্য না, 2023 সালে হয়েছিল কি ডলার সংকট হয়েছিল, সেই জন্য আমদানিটা সংকুচিত করা হয়েছিল এবং ডলার বরাদ্দ দিতে পারছিল না। আপনারা সেই সময়ের মিডিয়াগুলো ঘেটে দেখবেন, এই কারণে হয়েছে কি মাত্র 25,000 মেট্রিক টন আমদানি করার সক্ষমতা ছিল বাংলাদেশের। আর এই সময় দেখবেন 2023 সালে মনে আছে যে প্রতি কেজি চালের দাম একদিনেই 10 থেকে 12 টাকা বৃদ্ধি পাইছিল সব ধরনের চালে। এই কারণে কিন্তু 2024 সালে 11 লক্ষ মেট্রিক টন আমদানি করা হয়, 2025 সালে এসে 12 লক্ষ মেট্রিক টন আমদানি হয়। তাহলে বাংলাদেশের যে প্রধান খাদ্য চাল, সেই চালেই আপনার যদি আমদানি করতে হয় 12 লক্ষ থেকে 14 লক্ষ, 15 লক্ষ, এমনকি 32 লক্ষ মেট্রিক টন, তাহলে আপনি কৃষিতে স্বয়ংসম্পূর্ণ এত বড় চাপাবাজি মারতেন কেন? বাংলাদেশের আসলে যে পরিমাণে জনসংখ্যা এবং যতটুক আয়তন এই দেশে আসলে সম্ভব না কৃষিতে, কৃষি জমির যে পরিমাণ, সেই পরিমাণে আপনি যত বাম্পার ফলন করেন, কৃষিতে শতভাগ স্বয়ংসম্পূর্ণ হওয়া অসম্ভব। সেই ক্ষেত্রে এখন যে আন্তর্জাতিক বাজারে এই যে জ্বালানি তেল, এই যে তারপরে হচ্ছে সারের মূল্য, কীটনাশক মূল্য, এগুলো যে পরিমাণে 100-150% করে বৃদ্ধি পাইছে মাত্র 2 মাসে, তাতে কিন্তু বাংলাদেশের সামনে কিন্তু ব্যাপক সংকট তৈরি হবে। যদিও একটা সুখকর বিষয় আছে যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে ইন্টারিম সরকার একটা উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু চাল আমদানি করে ফেলছে। তখন কিন্তু আন্তর্জাতিক বাজারে চালের মূল্য অনেক কম ছিল। তখন কিন্তু আমাদের যে এই বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে, জুন পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 12 লক্ষ মেট্রিক টন হচ্ছে চাল আমদানির। সেই জায়গায় কিন্তু অলমোস্ট সরকার থেকে প্রায় 0.4 মিলিয়ন মেট্রিক টন বা 4 লক্ষ মেট্রিক টন, এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমে কিন্তু 7.5 লক্ষ মেট্রিক টন অলরেডি আমদানি করা হয়ে গেছে কম দামি। কারণ এই মূল্যটা কিন্তু এখন বৃদ্ধি পাইছে চালের এবং সব কিছুর। তা এইটা একটা সুখকর বিষয় যে আমাদের চালটা ওই পরিমাণে আমদানি করতে হবে না। কিন্তু এই বড় মৌসুমে কৃষকদের যে সমস্যা হবে সারের, কীটনাশকের, জ্বালানির, তাতে হচ্ছে কিন্তু জুনের পরে জুন জুলাই আগস্ট এই সময় এসে বাংলাদেশে কিন্তু একটা খাদ্য সংকট তৈরি হতে পারে, যেটার ইম্প্যাক্ট যে পড়তে পারে নভেম্বর ডিসেম্বরে এবং নভেম্বর ডিসেম্বরে কিন্তু ভয়ঙ্কর চালের সংকট দেখা দিতে পারে এই দেশে। এইটা কিন্তু বর্তমান সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখেন, অ্যাক্ট অফ গড আর হচ্ছে ওয়ার, এই দুইটা ক্লোজ যখন আসে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে অথবা কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন আসলে কারেন্ট গভর্নমেন্টকে ওইভাবে দোষ দেওয়া যায় না, এটা তাদের সাথে অন্যায় হয়ে যাবে। হ্যাঁ, তাদের সমালোচনা করতে হবে যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, যদি কোনো আলসেমি করে, যদি খামখেয়ালি করে, সেটা চরম সমালোচনা করতে হবে, যেটা আমি করি। কিন্তু এই যে চালের সংকট দেখা দিবে যে ডিসেম্বরে বা নভেম্বরে, সেটার কারণে কিন্তু শুধুমাত্র সরকারকে দায়ী করা ভুল হবে। কারণ যুদ্ধের সময় একটা জিনিস মনে রাখবেন, যুদ্ধ এবং অ্যাক্ট অফ গড, এই দুইটা বিষয়ে কিন্তু আন্তর্জাতিক চুক্তি কোনো কাজ করে না। প্রত্যেকটা চুক্তির নিচে একটা ক্লোজ থাকে, অ্যাক্ট অফ গড আর ওয়ার সিচুয়েশনে এই চুক্তি কার্যকর হবে না, সেটা যেই চুক্তি হোক। এমনকি ব্যবসায়ীদের মধ্যে, দুই ব্যবসায়ীর মধ্যে যে চুক্তি হয়, সেখানেও কিন্তু অ্যাক্ট অফ গড এবং ওয়ারের ক্ষেত্রে চুক্তি কিন্তু ভ্যালিড থাকে না, তখন চুক্তিটা পজ হয় বা স্থগিত থাকে। সেই ক্ষেত্রে বর্তমান সরকার যে মধ্যপ্রাচ্যের সাথে সারের যে দীর্ঘমেয়াদী চুক্তিগুলো আছে, সেই সার যে পাবে না, এটা আসলে সরকারের দোষ দিয়ে লাভ নেই।
আবার তেলের দাম যে এরকম অস্বাভাবিক বৃদ্ধি পাবে সেটা আসলে সরকারকে সরাসরি দাম মানে দায়ী করাটা তাদের সাথে একটা অন্যায় হবে। আবার কীটনাশকের ক্ষেত্রেও তাই। সর্বসাকুল্যে আসলে আমাদের কপাল খারাপ, কিন্তু আমাদেরকে অবশ্যই নজরে থাকতে হবে এবং বর্তমান সরকারকে একটা প্রেশারে রাখতে হবে, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে এবং অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে হবে। তাদের কোনো ভুলভ্রান্তি থাকলে, তাদের মধ্যে নতুন করে আবার দুর্নীতি ঢুকলে, তাদের মধ্যে যদি কোনো খামখেয়ালিপনা থাকে সেটা সমালোচনা করতে হবে। কিন্তু শুধু সমালোচনার জন্য বা রাজনৈতিক সুবিধা নেওয়ার এখন সময় না। যখন যুদ্ধকালীন পরিস্থিতি বিশ্বের, তখনকার আসলে শুধুমাত্র সরকারের কে সারাক্ষণ বিপদে ফেলার চিন্তা করে আপনার মজা নেওয়ার কিন্তু এখন সময় না। এখন বরঞ্চ সরকারকে গঠনমূলক সমালোচনা করে সরকারকে সঠিক পথে রাখতে পারলে সাধারণ জনগণ এতে বিশেষভাবে উপকারিত হবে। এই জিনিসটা কিন্তু সকলের মানা উচিত। এবং এই যে মনে করেন যুদ্ধকালীন অবস্থায় যে সকল পরিস্থিতি তৈরি হবে, ধরেন জ্বালানি সংকট থেকে শুরু করে তারপরে হচ্ছে খাদ্য সংকট বা বিভিন্ন সেক্টরে যে মূল্যস্ফীতি ঘটবে, এটা সঠিক সমালোচনা করেন, কিন্তু গুজব যে করবে তাকে প্রতিহত করুন। এটা সামাজিকভাবে আপনি একজন মানুষ হিসাবে কিন্তু গুজবকারীর বিরুদ্ধে সবসময় স্ট্রং অবস্থান নেবেন, তাহলে নিজের অজান্তেই আপনি দেশের জন্য একটা অনেক বড় উপকার করবেন। ধন্যবাদ।